দীর্ঘ 20 বছর পর সাহিত্যিক তাসলিমা নাসরিন তিনি আবার কলকাতায় এসছেন এবং তার রবীন্দ্র সদনের যে অনুষ্ঠান ছিল সেখানেই তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন কবি জয় গোস্বামী। তিনি চেয়েছিলেন সেই কবিতাটা পাঠ করতে, কিন্তু সেখানেই অনভিপ্রেত যে ঘটনা ঘটে গেল তাতে বাঙালির মাথা হেঁট হয়েছে। আমরা পেয়েছি জয় গোস্বামীকে, আমরা একটু কথা বলে নেব তার সঙ্গে। TV9 বাংলায় আপনাকে অনেক স্বাগত। নমস্কার। আমরা জানি যে গতকালকের যে ঘটনা ঘটেছে তাতে বাঙালি তো লজ্জিত, কিন্তু আপনি একজন কবি হিসেবে আপনার সেই সময় মনের অবস্থা কেমন ছিল? আচ্ছা, আমি তার আগে আপনি যা বললেন সেটাকে একটু সংশোধন করে দিই। তসলিমার সঙ্গে আমার 1986 সাল থেকে আজ 40 বছর যোগাযোগ আছে। এটা আমি আমার নিজেকে গ্লোরিফাই করার জন্য বলছি না। তিনি কলকাতায় যখন ছিলেন, নতুন কবিতা লিখলে, নতুন বই লিখলে আমাকে দিতেন, আমিও তাকে আমার বই দিয়েছি। তসলিমা যখন কলকাতায় আসছেন এই 20 বছর পর, তখন ওসমান মল্লিক নামে এক তরুণ আমার বাড়িতে আসেন আমাকে আমন্ত্রণ জানাতে। ঠিক সেই সময়ই তসলিমাও দিল্লি থেকে একটা ফোন করেন এবং আমাকে বলেন সে অনুষ্ঠানে যেতে। তসলিমা কোথাও ডাকলে আমি যাব না, তা হতে পারে না। এই জন্য নয় যে আমি ওর প্রতি আমার কোনো মানে শুধু বন্ধুত্বের জায়গা আছে। সারা পৃথিবীতে তিনি একজন বন্দিত সাহিত্যিক। তাকে যিনি একদিকে যেমন বন্দী নির্বাসনের দ্বারা, তেমনি তাকে বন্দনাও করা হয়েছে, সারা পৃথিবী তাকে বন্দিত করেছে। তিনি বাংলা ভাষায় লেখেন। তার লেখার, তিনি যে আত্মজীবনী লিখেছেন, প্রথম জীবনে যে কবিতা তিনি লিখেছিলেন যে শৃঙ্খল ভেঙেছি আমি, পান থেকে খসিয়েছি সংস্কারের চুন, সেটা 86 সালে 24 বছরের মেয়েটি লিখেছিল। আজও সে সেই কথাটাকে অনুসরণ করে চলেছে। মৃত্যুদণ্ড, নির্বাসন, বই নিষিদ্ধকরণ, সমস্ত কিছু পার হয়ে সেই লাইনটা থেকে সে সরে যায়নি। এমন আমি দ্বিতীয় কোনো বাংলা কথা সাহিত্যিককে দেখিনি, কোনো কবিকে দেখিনি। তারা সাবধানে নিজের লেখার পথটি কেউ অনুসরণ করেছেন, কেউ সেই পথটি পাল্টে নিয়েছেন সময় মতো। তাদের মধ্যে এই কেউ নীরব হয়ে গেছে, যেমন আমার মনে হয়েছে যে আমার আর সাহিত্য জগতে থাকার দরকার নেই, আমি নীরব হয়ে গেছি, একা লিখি, প্রকাশ করি না। তসলিমা নীরবও হননি, ঠিক তার কাজ করে গেছেন। যখন আমাকে তারা বললেন যে অনুষ্ঠানে দিদি চান যে আপনি আসুন, তসলিমা দিদি চান, তসলিমাও বললেন জয় আসবেন। আমি তখন বললাম আমি সেখানে কী করতে পারি, আমি তো ভাষণ দিতে পারবো না, তবে আমার একটা কবিতা আছে তসলিমাকে নিয়ে লিখেছি, সেটা পড়তে পারি। তখন তারাও বললেন, তসলিমাও বললেন আপনি পড়বেন, কবিতাটা পড়বেন। অর্থাৎ আমি ওই অনুষ্ঠানে তসলিমা আসছেন সেই জন্যে সেখানে গিয়ে আমার কবিতাটি পড়ব, এইটা নয় যেটা আপনি ভেবেছেন, এটা নয়। আমাকে আমন্ত্রণ করেছিলেন এবং তসলিমা নিজে ফোন করেছিলেন, এবং ওসমান মল্লিক যিনি যারা এটা অর্গানাইজ করছেন তাদের একজন। বাকি দুজনকে আমি চিনি না। মানে মোহিত রায়কে আমি কালকে প্রথম দেখলাম, এবং শাশ্বতী ঘোষের লেখা আমি নিয়মিত পড়ি, পোস্ট এডিটোরিয়াল লেখক, এবং সেগুলো পড়ি এবং চোখে দেখেছি বা আলাপ হয়েছে খুব অল্প। মোহিত রায়ের সঙ্গে আলাপই হয়। ফলে আমি তসলিমার আহ্বানে গেছি সেখানে, মানে তসলিমা বলেছেন আসতে। আমি প্রথমে আমাকে নিয়ে গিয়ে যেখানে বসানো হলো, সেখান থেকে তারপর একজন পুলিশ কর্মী 2-3 বার আমার, মানে নিরাপত্তা কর্মী বারবার আমার কার্ডটা দেখতে চাওয়ায় আমি বললাম আমার একটা কোনো স্থির জায়গায় বসিয়ে দিন, এই কথা নম্বর লেখা রয়েছে, তিনি আমার সেখানে বসিয়ে দিলেন।
অনুষ্ঠান শুরু হলো। আমি বক্তব্য শুনতে লাগলাম সকলের। সেখানে আমার নাম করা হয়নি, তবে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা নামক অত্যন্ত শক্তিশালী কবিতার বই, সেই বইকে ব্যঙ্গ করা হয়েছে সেখানে। মানে যারা আয়োজক তাদের মধ্যে একজন, তিনি ওসমান নন, তাকে ব্যঙ্গ করা হয়েছে। শঙ্খ ঘোষ কিন্তু বাংলা কাব্যে চিরকাল থেকে যাবেন, যেমন বাংলা সাহিত্যের ইতিহাসে কেন পৃথিবীর সাহিত্যের ইতিহাসে তসলিমা নাসরিন থেকে যাবেন। তারপর তসলিমা যখন বলতে উঠলেন, তখন বলতে উঠে প্রথমে উনি আমার নাম করে আমাকে আহ্বান করলেন। আমি যখন উঠলাম তখন আমি প্রথমটা বুঝতে পারিনি যে এটা ধিক্কার ধ্বনি। তারপরে যখন বুঝতে পারলাম, সেটা তসলিমার মুখটা দেখলাম পাংশু হয়ে গেছে। উনি একজন সেন্সিটিভ লেখক, কবি, ও ওর এক্সপ্রেশন ওই রকমই হবে। আমি ওটা দেখে আন্দাজ করলাম যে তসলিমা এক্সপেক্ট করেননি যে এরকম থেকে ঘটবে। আমি তসলিমাকে আর একেবারেই বিব্রত করতে চাইলাম না। ওইখান থেকে নেমে এসে আমার একটু নার্ভাস লাগছিল না, তা নয়, মানে অতখানি একটা বড় ধরনের অপমান তো, কিন্তু আমি বসে তসলিমার পুরো বক্তব্যটা শুনলাম এবং আমি অভিভূত হয়ে গেলাম। এবং আমি আপনাকে বলছি, কালকে ওই স্থান থেকে আমি পালিয়ে আসি। আমি স্টেজে উঠে যে দুটো কথা বলতাম, তার মধ্যে একটা হচ্ছে কবিতাটা পড়তাম, 2 নম্বর কথা যেটা বলতাম যে আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। 15 বছর আগে করেছিলাম, তারপরে আর করিনি। কে করেছেন, তাকে এনেছেন, আনার চেষ্টা করেছেন, করেননি, কারা করেননি, কেন করেননি, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। কারণ প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম, যেটা এখন আপনাদের বলছি। আর ওই কবিতাটি পড়তাম, তসলিমাকে শ্রদ্ধা জানিয়ে যে কবিতাটি লেখা, এই দুটো কাজ ছিল আমার। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। আমি ধিক্কারের যোগ্য তারা মনে করেছেন, তাদের আমি কাউকে চিনি না, তারা আমার লেখা পড়েছেন কিনা জানি না। যেখানে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতার বইটিকে নিয়ে এইরকম কটূক্তি করা হয়, সেখানে আমি তো খুব সামান্য কবি, আমার বা কবিই হতে পারিনি, আমাকে অন্য খারাপ কথা বলবেন স্টেজে বা ভেতরে পরোক্ষে, নাম না করে, কোথাও নাম করে, এটা খুব আশ্চর্য কিছু নয়। আশ্চর্য হচ্ছে তসলিমাকে কেন এই ব্যাপারে প্রশ্ন করতে হবে। এতদিন পরে দরজা খুলে দেওয়া হয়েছে, তসলিমা কলকাতায় ফিরেছেন, তিনি আনন্দে আছেন। তিনি তার এক বন্ধুকে ডেকেছিলেন, আমি যদিও তার বন্ধু আমার সত্যি যোগ্য নই, তবু আমি সেখানে গিয়েছিলাম। তার জন্যে তসলিমাকে কেন কেউ প্রশ্ন না করে যে এই ঘটনা কেন ঘটলো, আপনি কেন তার প্রতিবাদ করলেন না। তসলিমা তখন গিয়েছেন একটা বক্তৃতার জন্য, নিজেকে প্রস্তুত করছে, লিখিত সেই বক্তৃতা অসাধারণ লেখা। সেই লেখাটি একজন লেখক তার সমস্ত, আমি কোনো বাঙালি লেখককে দেখিনি যে জীবনপণ করে নিজের সত্যের সঙ্গে এতখানি প্রত্যক্ষভাবে কৌশল না করে আটকে থাকতে, তাকে তিনি ধরে রেখেছেন। সেই মানুষটাকে আমাকে কে দুটাতে কথা বলল, কথা একটা প্রেক্ষাগৃহের মধ্যে কয়েকজন অচেনা মানুষ বললেন, তাদের আমার খারাপ লেগে তাই বলেছেন। তার জন্য তসলিমাকে কেন প্রশ্নের মুখোমুখি হতে হবে। আরেকটা কথা, অনেক কারণ আমি আপনাদের আরেকটা কথা বলি, তসলিমা যদি ভবিষ্যতে আরও কোথাও কোনো অনুষ্ঠান করেন এবং সেখানে যদি আমার যাবার সুযোগ থাকে, কোন দল করছেন, কোন দলের লোকেরা এখানে আছেন, এসব আমি দেখব না। যে পণ্ডিত রবিশঙ্কর কোথাও বাজনা বাজালে, তাহলে যদি যেখানে বাজনা বাজিয়েছেন কারা আয়োজন করেছেন আমি দেখিনি, আমি একটা টিকিট কিনে দেখতে চলে গেছি। কেমন সৌম্য মিত্র কোথাও অভিনয় করলে আমি দেখতে চলে গেছি সেই অভিনয়। তেমনি তসলিমা নাসরিন যদি আবার করেন, আমায় না ডাকলেও আমি সেখানে যাব। তিনি যদি বলেন জয় স্টেজে আসুন, আমি আবার যাব। আবার যদি অপমানিত হয়, মানে কেউ ধিক্কার দেন, সে ধিক্কার আমি মাথা পেতে নেব। কারণ আমি তসলিমাকে আমার অভিবাদন, সম্মান, শ্রদ্ধা জানাতে গিয়েছি যে আমি বাকি জীবন যতদিন বাঁচব জানিয়ে যাব। এটা আমার মূল কথা। তসলিমাকে কেউ যেন
ওখানে কি ঘটেছে তার জন্য কোনো প্রশ্ন না করেন। উনি এসেছেন এরকম একটা একটা তুচ্ছ বিষয়ের জন্য ওকে কেন প্রশ্নের মুখে পড়তে হবে? আরেকটা বিষয় যে অনেকে বলছে যে কোনোভাবে আপনি যে যে দল এখন ক্ষমতায় আছে সেই দলের কাছে আসার জন্য ওই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। সত্যি কথা বলতে আমাকে কেউ বিশ্বাস করে না, তাই আমি যে উত্তরটা দেব তাও কেউ বিশ্বাস করবে না। ওসমান মল্লিক তো উদ্যোক্তাদের একজন, তার কথা কেউ মানবে না, কারণ বলবেন যে তিনিও ওই ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষে। কিন্তু যখন তসলিমা নাসরিন ওই যুবকটি আমার কাছে আসেন আমন্ত্রণপত্র নিয়ে, এবং সেই সময় তসলিমা নাসরিনের ফোনটা আসে, তখন দেশ পাবলিশিংয়ের অপু দে অর্থাৎ শুভঙ্কর দে আমাদের বাড়িতে উপস্থিত ছিলেন, এবং অভিরূপ মুখোপাধ্যায় যে কবি এবং চলচ্চিত্র বিষয়ে যে গবেষণা করে, তরুণ কবি, সে উপস্থিত ছিল আমাদের বাড়িতে। তারা দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। অভিরূপ তার পোস্টে আজকে জানিয়েছে যে জয় গোস্বামী যে রাজনৈতিক পরিচয় বহন করেন, আমি সে পরিচয়কে কোনোদিন সমর্থন করিনি, আজও করি না। তা আমার পক্ষে তিনি কথা বলেছেন, এবং আমার কথাগুলো আমার যেহেতু হাত কাঁপে, আমি মুখে বলেছি, তিনি লিখে নিয়েছেন। তসলিমা তো কালকে বলেছেন যে আমি যাদের সঙ্গে বসেছিলাম তাদের রাজনৈতিকভাবে তাদের মতের আমি সমর্থক তা নই, কিন্তু তাদের সঙ্গে বসে থাকতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আমি বাক স্বাধীনতার পক্ষে, এটা বলেছেন। ফলে তসলিমাও জানতেন না যে কোনো বিশেষ রাজনৈতিক দল তাকে নিয়ে আসছে কিনা। এটাই রাজধর্ম, এটাই যে বাক স্বাধীনতার পক্ষে কথা বলা। এখন দরজা খুলে গেছে, তসলিমা এসেছেন, আমাকে তসলিমা ব্যক্তিগতভাবে ফোন করেছেন, এবং একটা কার্ড পেয়েছি আমি। কার্ডটা না পেলেও আমি যেতে পারতাম না। সে কার্ড যিনি দিতে এসছেন তখনই তসলিমার ফোনটা এসেছে, আমি গেছি, ভবিষ্যতেও যাব। ভবিষ্যতেও যদি আমাকে কেউ ধিক্কার, পুরো হল ধিক্কার দেয়, সে কথা আমি মাথা পেতে নেব এবং চুপচাপ বেরিয়ে আসবো। আমি তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, কথা বলিনি, মানে আমি তো তাদের চিনি না, তাদের বিরুদ্ধে বলবো কেন? বরং আমি এটা এখনও আগেও বলছি, এখনও বলছি, গত 15 বছর তসলিমাকে ফিরিয়ে আনার পক্ষে আমি একটাও কথা বলিনি। তাকে স্বাগত জানানোর যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়াবার অধিকারী আমি নই। তসলিমা আমার সেই মঞ্চে ডেকেছিলেন, তসলিমার কথা অগ্রাহ্য করার অধিকারীও আমি নই। এতদিন আপনি যেহেতু চুপ ছিলেন, সেই কারণেই তারা আপনাকে ওখানে দেখে। একটা কথা তাদের কেউ মনে করতে পারছেন না যে আমি ইনস্ক্রিপ্ট নিতে প্রথম যে সাক্ষাৎকার দিই, সেখানে আমি বলি গত 15 বছর ধরে আমি কিছু লিখিনি, তাই প্রধান দোষী হচ্ছি আমি। কিন্তু আমি বলেছি, আজ আমার কথাটা তারা বলছেন। আমি বলার আগে যদি তারা বলতেন তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি বলেছি তো কথাটা, অর্থাৎ আমি নিজের অপরাধ কি তার স্বীকার করেছি, যে আমি বলিনি। আরেকটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন, আপনারা কেউ ভেবে দেখেছেন, 3 বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সবাই জানে আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো, এটা কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো সে তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। সমস্ত মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করেছিলাম, যখন সব কাগজে আমার লেখা ছাপা হচ্ছে, সব পত্রিকা আমার, সমস্ত প্রকাশনা আমার লেখা ছাপছে, তখন নিজের লিফলেট বার করে বিনামূল্যে প্রত্যেকজন প্রকাশক এবং সম্পাদকের কাছে গিয়ে দিয়ে এসেছিলাম যে আমার কাছে আর লেখা চাইবেন না, আমি নতুন। আমি গতকালকেও লিখেছি। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ক্রিকেটের ব্যাটিংয়ের দিক থেকে আমি ক্রিকেটকে দেখি, বোলিংয়ের দিক থেকেও দেখি। সেটা হচ্ছে
কোন সময়ে একটা বল কোন জায়গায় পড়ছে, অথবা কোন সময়ে একজন ব্যাটসম্যান, একজন ব্যাটার, তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যিনি লেখেন, কবিতা লেখেন, তিনিও তার সময়কে, তার ব্যক্তিগত সময়কে, তার সামাজিক সময়কে নিজের মতো করে তালে সেভাবে ভেঙে দেন, তার লয়কে আলাদা করেন, যে লয়কারী আছে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন আজ নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে, যে আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। এখনও আমি সেই চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এটা ভুল নয়। আমার 2500 কবিতা আছে, আমি আরও লিখেছি, যে তাতে আমার একজন খুব রবীন্দ্রসঙ্গীতজ্ঞ বন্ধু তিনি বলেছিলেন, আপনি কি সংখ্যা দিয়ে কবিতা বিচার করেন? আমি, আমার মতো তিনি 59 বছর ধরে কবিতা লেখার চেষ্টা করছেন না, এবং তিনি কবিতাও লেখেন না। তিনি কথা আমায় বলেছিলেন, কারণ আমি তাকে কাছে আসতে দিয়েছিলাম। তা আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না, এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আপনি কি জানেন তসলিমার লেখা কারা পড়েন? আপনার ইন্টারভিউ লম্বা হয়ে যাবে বলে বলছি না। আমরা শুনলাম কবির কথা, এবং কবিজি যে কথাটা বললেন যে সাহিত্যের ক্ষেত্রেও কোথাও হুমকি ছিল, একটা নতুন বিষয় কিন্তু উঠে এলো। যেমন কবি বললেন যে সব কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই প্রকাশ পাবে, সেটাই এখন দেখার। ক্যামেরায় দেবুর সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।